প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ রিপন দেবনাথ। আমরা কোভিড-19-এর কারণে আবার আমাদেরকে ঘরে থাকতে হচ্ছে। এর আগে কিছুদিনের জন্য আমরা সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। আবার কোভিড পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সরকারি সিদ্ধান্ত অনুসারে, সবার ভালোর জন্য সিদ্ধান্ত অনুসারে আমরা ঘরে থাকতেছি। কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা যখন ক্লাসরুমে ক্লাস করছিলাম তখন আমরা হিসাব বিজ্ঞানের অংশীদারি ব্যবসা সম্পর্কে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বেশ কিছু আমরা অঙ্ক করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমি একটা অঙ্ক করব। সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় যদিও সমন্বয়ের অঙ্ক থাকে তখন কীভাবে করতে হয়। আমি এর আগেই বলছিলাম, কখনো যদি এমন হয় যে অংশীদারি ব্যবসায়ের অঙ্কগুলো করার পরে, মানে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এগুলো করার পর যদি কখনো মনে হয় যে কোনো একটা বিষয় হিসাবভুক্ত হয়নি, যেমন কারো বেতন বা মূলধনের সুদ বা অন্য কোনো কিছু বিষয় যদি হিসাবভুক্ত হয় নাই, সেক্ষেত্রে আমরা এই সমন্বয়ের অঙ্কগুলো করে থাকি। আমরা আজকে এরকম একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা তোমাদের সুবিধার্থে আগে থেকেই লিখে রাখছি বোর্ডের মধ্যে। প্রশ্নটা হচ্ছে, কামাল, নাসির এবং মোর্শেদ, এই কামাল, নাসির এবং মোর্শেদ এরা তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান আবন্টন অনুপাত হচ্ছে, লাভ লোকসান বন্টন অনুপাত হচ্ছে 2:1, 2:2:1। 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে উত্তোলনের পরিমাণ, 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে উত্তোলনের পরিমাণ, লাভের অংশ এবং উত্তোলনের সুদ বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পরের মূলধন ছিল, কামালের মূলধন ছিল হচ্ছে 79,000 টাকা, নাসিরের মূলধন ছিল 89,000 টাকা এবং মুর্শেদের মূলধন ছিল 64,000 টাকা, তিনজনের মূলধন। পরবর্তী পর্যায়ে দেখা গেল, চুক্তি অনুযায়ী মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ এবং কামালের বার্ষিক বেতন বাবদ 12,000 টাকা হিসেবভুক্ত হয়নি। আমরা একটু আগে যেটা বললাম যে কোনো কিছু যদি বাদ পড়ে সেক্ষেত্রে আমরা সমন্বয় অঙ্কগুলো করে থাকি। তো আমরা কি জানলাম, সেটা হচ্ছে মূলধনের সুদ, একটা বিষয়, এটা হচ্ছে বার্ষিক মূলধনের সুদ 10%, আরটা হচ্ছে কামালের বার্ষিক বেতন 12,000 টাকা। এই দুটো বিষয় কি করা হয়নি, হিসেবভুক্ত করা হয়নি। প্রত্যেক অংশীদারদের বার্ষিক নগদ উত্তোলন ছিল, তাদের নগদ উত্তোলন ছিল প্রত্যেকে 20,000 টাকা করে উত্তোলন করে এবং সে বাবদ, উত্তোলন বাবদ তারা 1,000 টাকা তাদের কি ধার্য করা হয়, সুদ ধার্য করা হয়েছিল এবং সেটাও হিসেবভুক্ত করা হয়। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পর, মানে এইখানে যেগুলো বলা হয়েছে, এই যে আমরা বললাম লাভের অংশ, উত্তোলনের সুদ, উত্তোলনের পরিমাণ সাধন করার পর কিন্তু মূলধনের সুদ এবং কামালের বেতন বাবদ যে সমন্বয়টা আছে সেটা সাধন করার পূর্বে কারবারের লাভ ছিল, লাভ ছিল কত টাকা, 25,000 টাকা। কারবারের লাভ ছিল হচ্ছে 25,000 টাকা। অংশীদারগণ কারবারের মূলধন 2,43,000 টাকায় সংগ্রহ করতে কি হয়, রাজি হয়। তারা সিদ্ধান্ত নিল যে তাদের কারবারের মূলধন করবে কত, 2,43,000 টাকা। প্রারম্ভিক মূলধন অনুপাতে মূলধন সমন্বয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ তারা এই যে 2,43,000 টাকা যে সংরক্ষণ করবে সেটা কি অনুপাতে সংরক্ষণ করবে, তাদের প্রারম্ভিক মূলধন অনুপাতে সংরক্ষণ করতে হবে। তাইলে আমাদের এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, প্রশ্ন থেকেই বুঝতে পারলাম যে আমাদেরকে জানতে হবে, তাহলে প্রারম্ভিক মূলধনটা জানতে হবে আমাদেরকে। দুইটা কারণে জানতে হবে। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন না জানলে তাহলে আমরা অনুপাতটা জানতে পারবো না, কোন অনুপাতে তারা সংরক্ষণ করবে মূলধনটা সেটা আমরা জানতে পারবো না। আর প্রারম্ভিক মূলধন না জানলে আমরা মূলধনের যে সুদ যে ধার্য করার কথা ছিল কিন্তু ধার্য করে নাই, হিসাবভুক্ত করার কথা ছিল হিসাবভুক্ত করে নাই, সেটা তাহলে আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে সেজন্য আমাদেরকে কি জানতে হবে, তাহলে প্রারম্ভিক মূলধন জানতে হবে। এখানে আমাদেরকে বলে দেওয়া আছে কি, দেখো করণীয় আমাদের 3টা কাজ। প্রথমটা হচ্ছে মূলধনের সুদ নির্ণয় করো এবং প্রারম্ভিক মূলধন অনুপাত নির্ণয় করতে বলছে। প্রারম্ভিক মূলধন অনুপাত কত, যেটা সংরক্ষণ করার জন্য জানতে হবে, সেজন্য প্রারম্ভিক মূলধন অনুপাতও নির্ণয় করতে হবে। তারপর যে লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করতে হবে এবং সর্বশেষ অংশীদারদের পুনঃসমন্বিত মূলধন হিসাব তৈরি করতে হবে। তাহলে এই 3টা কাজ আমাদেরকে করতে হবে।
তাই আমরা এর আগেই এটা যদি কারো যদি লেখা না হয়ে থাকে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিবা। আমরা এর আগে ক্লাসে আমরা কীভাবে পারমিট মূলধন নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আবার দেখব কীভাবে পারমিট মূলধন নির্ণয় করতে হয়। আমরা পারমিট মূলধন নির্ণয় করার জন্য কি করতে হয়, আমরা আগে বলছিলাম যে বিষয়গুলো আমরা আগে যোগ করেছিলাম। কি যোগ করেছিলাম? যদি উত্তোলনের সুদ থাকে তাহলে আমরা সেটা কি করেছিলাম, সেটা অংশীদারদের থেকে মানে অংশীদারদের মূলধন হিসাব থেকে, মূলধন হিসাব যখন করি তখন উত্তোলনের সুদ আমরা বিয়োগ করে থাকি, তাহলে সেটা যোগ করতে হবে। লাভের অংশ থাকলে এটা আগে যোগ করতাম, সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগে যে কাজটা করেছিলাম সেটা রিভার্স করতে হবে, উল্টা করতে হবে। তাহলে আমরা এখন অংশীদারদের মূলধনের সুদ বের করার জন্য অংশীদারদের পারমিট মূলধন বের করবো। তাহলে আমরা এখন যে কাজটা সেটা হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ বা পারমিট মূলধন নির্ণয় করবো আমরা। আমাদের প্রথম কাজটা হচ্ছে, প্রথম করণীয় 1 বা উত্তর 1 যেটা, সেটা হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ ও পারমিট মূলধন অনুপাত নির্ণয় করতে হবে। তিনজন অংশীদার ছিল। প্রথমজন ছিল কামাল, তারপরজন ছিল নাসির, তারপরজন ছিল মুর্শেদ। এই তিনজন অংশীদার। এবং আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল সমন্বয়ের পরে মূলধনের পরিমাণ কত ছিল সেটা আমাদের দেয়া ছিল। প্রথম জনের ছিল ৭৯,০০০ টাকা, পরের জন্য ছিল ৮৯,০০০ টাকা এবং সর্বশেষ জন মানে মুর্শেদের জন ছিল ৬৪,০০০ টাকা। তাহলে আমরা লিখব কি, সমন্বয়ের পরের মূলধন, সমন্বয়গুলো করার পরের মূলধন। একজনের ছিল ৭৯,০০০ টাকা, ৮৯,০০০ টাকা, ৬৪,০০০ টাকা। তাইলে তিনজনের তিন ধরনের মূলধন ছিল। এরপর আমরা কি করেছিলাম, যেগুলো বাদ দিয়েছিলাম, যেমন মূলধনের সুদ যদি থাকতো তাহলে যোগ করতাম, উত্তোলনের সুদ থাকলে সেটা কি করতাম আমরা বিয়োগ করতাম, উত্তোলন থাকলে সেটা বিয়োগ করতাম। তাহলে আমরা প্রথমে কি বিয়োগ করেছিলাম সেগুলো যোগ করি। বিয়োগ করেছিলাম, উত্তোলন বিয়োগ করেছিলাম। তাহলে এখন উত্তোলনটা কি করব, যোগ করব। উত্তোলন বিয়োগ করছি কত টাকা, প্রতিজন ২০,০০০ টাকা করে উত্তোলন করেছিল। তাহলে আমরা ২০,০০০ টাকা প্রতিজনের জন্য বিয়োগ করেছিলাম। তাহলে আমরা ২০,০০০ টাকা করে যোগ করে দিব। তাহলে আমরা ২০,০০০ টাকা যোগ করলাম। যোগ করলে কত হয়, প্রথম জনের জন্য আসে ৯৯,০০০ টাকা, পরের জনের জন্য হচ্ছে ১,০৯,০০০ টাকা, পরের জন্য হচ্ছে ৮৪,০০০ টাকা। এরপর তিনটা জিনিস আমরা আগে সমন্বয় করেছিলাম, এটা হচ্ছে উত্তোলন, আরটা হচ্ছে উত্তোলনের সুদ, আরটা হচ্ছে লাভের অংশ। তাহলে আমরা এরপরে কি করতে পারি, উত্তোলনের সুদও যোগ করে দিতে পারি। উত্তোলনের সুদ যোগ উত্তোলনের সুদ। বলা আছে উত্তোলনের সুদ ছিল কত, প্রতিজনের জন্য উত্তোলনের সুদ ছিল ১,০০০ টাকা করে। আমরা ১,০০০ টাকা করে যোগ করে দিই। তাহলে হচ্ছে ১,০০,০০০ টাকা, এরপর হচ্ছে ১,১০,০০০ টাকা, এরপর হচ্ছে ৮৫,০০০ টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে কি তিনটে বিষয়, উত্তোলনের সুদ, একটা হচ্ছে লাভের অংশ। তাহলে আমরা এখন কি লাভের অংশ আগে যোগ করেছিলাম, এখন লাভের অংশটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ লাভের অংশ। আচ্ছা, আমাদের এই তিনটা বিষয় এই দুইটা বিষয় উত্তোলনের সুদ সমন্বয়ের পর আমাদের লাভের অংশ দাঁড়ায় ছিল
মানে আগে যে লাভের অংশটা আমরা সমন্বয় করেছিলাম সেটা হচ্ছে 85,000 টাকা। তাহলে আমরা সেই 85,000 টাকা এখন কী করবো, তিনজনের মধ্যে ভাগ করে দিব। এবং সে লাভের বন্টন অনুপাত ছিল কত, 2:1। তাহলে আমরা তাহলে এখানে একটু তাহলে দেখি 2:2 যদি 1 হয় তাহলে হবে কত, 2+2+1 উপরে 2। এটা হচ্ছে কারটা, প্রথমের জনেরটা, কামালেরটা। তাহলে কামালেরটা কত বের হয় এখন, 2:2:1 হইলে তাহলে আমরা ভাগ করবো 5 দিয়ে, গুণ করব 2 দিয়ে। তাহলে কামালেরটা আসে কত, যদিও 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করি কত হয়, 10,000 টাকা, তাই না? আমরা 10,000 টাকা লিখলাম। তাহলে একইভাবে নাসিরেরটা কত আসবে, 10,000 টাকা। একইভাবে এরপরে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করলে হয় 5,000 টাকা। তাহলে আর 2 দিয়ে গুণ করার দরকার নেই, যেহেতু 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে কত হয়, তাও 5,000 টাকা। তাহলে এখন আমরা কী করবো, এটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাবো, তাহলে এটা মুছে ফেলি, এটা আমাদের আর দরকার নেই। আমরা ব্র্যাকেটে লিখে দিই, এখানে লাভের অংশ হচ্ছে 85,000 টাকা। তাহলে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে কি, মুনাফার, সরি এটা এই বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত হয়, 90,000 টাকা, 1,00,000 টাকা, এটা হচ্ছে 80,000 টাকা। তাহলে এটা হচ্ছে কি, তিনজনের প্রারম্ভিক মূলধন বেড়ে গেল। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল কি, মূলধনের সুদ নির্ণয় করা। মূলধনের সুদ কিসের উপর ধার্য করতে হয়, অবশ্যই প্রারম্ভিক মূলধনের উপর। তাহলে আমরা এখন প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। এখানে প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। প্রথম জনের হচ্ছে 90,000 টাকা, পরের জনের জন্য হচ্ছে 1,00,000 টাকা, আর সর্বশেষ জনের হচ্ছে মুর্শেদের হচ্ছে 80,000 টাকা। তাহলে আমরা এখন কী করব, বের করব মূলধনের সুদ। মূলধনের সুদ কত পাচ্ছেন, 10%। আচ্ছা, 90,000 টাকার 10% কত, 9,000 টাকা। এক লক্ষ টাকার 10% 10,000 টাকা, 80,000 টাকার 10% 8,000 টাকা। তাহলে আমরা প্রথম কাজটা শেষ। প্রথম কাজটা হচ্ছে কি, মূলধনের সুদ নির্ণয় করতে বলছি। আমরা প্রথম জনের মূলধনের সুদ নির্ণয় করে ফেললাম, 9,000, 10,000 আর 8,000 টাকা। এরপর হচ্ছে প্রারম্ভিক মূলধনের অনুপাত নির্ণয় করো। তাদের প্রারম্ভিক অনুপাতটা হচ্ছে কি, তারা কে কত অনুপাতে, কত অংশ, এই যে টোটাল যে মূলধন ছিল তখন, সেই মূলধনের মধ্যে তাদের কার কতটুক কন্ট্রিবিউশন ছিল, কে কতটুক টাকা দিয়েছিল। তাহলে প্রথমজন দিয়েছিল 90,000 টাকা, পরেরজন দিয়েছিল, প্রথমজন 90,000 টাকা, পরেরজন 1,00,000 টাকা, পরেরজন 80,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে তাদের কি, অনুপাত। তাহলে আমরা কি বের করবো এখন এখানে বের করব হচ্ছে, যেহেতু জায়গা নেই উপরে লিখতেছি, এটা মুছে ফেলতেছি, এটা মুছে ফেলি। সে হচ্ছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন অনুপাত। অংশীদারদের অনুপাত সমান, এটা হচ্ছে কত, 90,000 টাকা অনুপাত 1,00,000 টাকা অনুপাত 80,000 টাকা। আমরা যদি এটা যদিও সংক্ষেপ করি, তাহলে কত হয়, এই যে শূন্যগুলো যদি বাদ দিয়ে দিই, কয়টা করে শূন্য, 1, 2, 3, 4টা, 1, 2, 3, 4টা, এখানে কিন্তু 5টা আছে, আমরা বাদ দিতে পারবো কয়টা, যেহেতু সবার মধ্যে কমন আছে কয়টা, 4টা করি, তাহলে আমরা একটা শূন্য বাদ, 4টা শূন্য বাদ দিয়ে দিই। তাই 9:10:8, এটাই হচ্ছে তাদের কি, প্রারম্ভিক মূলধনের অনুপাত। এটা হচ্ছে কি তাদের প্রারম্ভিক মূলধনের অনুপাত। তাহলে আমাদের প্রথম যে করণীয়, প্রথম যে কাজ, সেটা তাহলে আমরা করে ফেললাম। সেটা হচ্ছে, একটা ছিল মূলধনের সুদ বের করতে বললো, সেটা আমরা মূলধনের সুদ বের করলাম। আরটা ছিল প্রারম্ভিক মূলধনের অনুপাত কত বের করতে বললো, সেটা আমরা প্রারম্ভিক মূলধনের অনুপাত বের করে ফেললাম। তাহলে আমরা এবার মুছে ফেলি। পরের কাজ হচ্ছে সমন্বিত লাভ লোকসান হিসাব। সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব।
আমরা এটা দুইভাবেই করতে পারি, আমি এখানে একটি চক দিয়ে করতেছি। পরের কাজটা শেষ, মুছে ফেলি। এটা হচ্ছে তাহলে কত নাম্বার প্রশ্নের উত্তর? 2 নম্বর প্রশ্নের। করণীয় 2। এটা কি? এটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে লিখব অথবা অংশীদারদের না লিখে তিনজন নাম আছে, কামাল, নাসির, মুর্শেদ, এর সমন্বিত লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব। কত সালের জন্য এটা? 2013 সালের 2013 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ তাইলে আমরা কি করবো এখন? অংশীদারদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব করছি। এখানে পরবর্তীতে যেটা করব, আমরা আগে কি করতাম, এখানে লেখার সময় যে আইটেমগুলো অংশীদারদের মূলধন হিসেবে যাইতো সেটা আমরা অংশীদারদের মূলধন হিসেবে লিখতাম এখানে। কিন্তু অংশীদারদের মূলধন হিসেব তো আগে করে ফেলছি। এটার পরে যে অংশীদারদের মূলধন হিসাব যদি আবার করি, সেটার নাম কি হবে? সেটার নাম হবে অংশীদারদের পুনঃ সমন্বিত মূলধন হিসাব অথবা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। তাহলে আমরা লিখবো কি? এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে, এখানে কিন্তু লাভ লোকসান লাভ লোকসান হিসেবে আর লেখার দরকার নেই, কাজটা কিন্তু আগে করে ফেলছি আমরা, এটা করার দরকার নেই। তাহলে আমরা লিখবো কি? অংশীদারদের পুনঃ সমন্বিত মূলধন হিসাব। একইভাবে একই পাশে লিখি, অংশীদারদের পুনঃ সমন্বিত মূলধন হিসাব। আচ্ছা, এই পাশে কি কি আসে বললাম? মূলধন লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে ডেবিট পাশ, ক্রেডিট পাশ। ক্রেডিট পাশে কোনগুলো আসে? যেগুলাতে অংশীদারদের কি হয়, অংশীদারদের যদি ক্ষতি হয়, যদি কোনো ব্যয় হয়, যদি অংশীদাররা কোনো কিছু যদি অংশীদার ব্যবসায় দেয়, সেটা ক্রেডিট পাশে আসে। আর ডেবিট পাশে কোনটা আসে? অংশীদাররা যদি অংশীদার ব্যবসা থেকে যদি কিছু নিয়ে থাকে, সেটা ডেবিট পাশে আসে। তাহলে আমরা এখানে কি আনবো? প্রথমে আনবো তাহলে এই পাশে আমরা কি আনি নাই আগে? কি আনি নাই আগে? ডেবিট পাশের জিনিস যেটা অংশীদাররা পাইছে অংশীদার ব্যবসা থেকে, সেটা হচ্ছে কি? মূলধনের সুদ। তাহলে আমরা এখানে মূলধনের সুদ লিখে নিই আগে, মূলধনের সুদটা লিখব। তো মূলধনের সুদ সে কে কে ছিল? 3 জন। এটা হচ্ছে কামাল, তারপর হচ্ছে নাসির, তারপর হচ্ছে মোর্শেদ। কামালের মূলধন ছিল 90,000 টাকা, পানবী মূলধন, তাহলে তার সুদ হয়েছিল কত টাকা? 9,000 টাকা। পরের জন্য 1 লাখ টাকা ছিল, তার সুদ ছিল 10,000 টাকা। পরের জন্য ছিল 80,000 টাকা মূলধন, তার সুদ ছিল 8,000 টাকা। তাহলে তাদের টোটাল মূলধন হয়, মূলধনের সুদ হয় কত টাকা? 27,000 টাকা। এরপর আরেকটা বিষয় আমরা সমন্বয় করি নাই তখন, সেটা হচ্ছে কি? কামালের বেতন হিসাবটা সমন্বয় করি নাই। তাহলে আমরা লিখবো কি? অংশীদারদের লেখার দরকার নেই, এখানে লিখবো কামালের পুনঃ সমন্বিত মূলধন হিসাব। সেটা কি? সেটা হচ্ছে তার বেতন, যেটা আগে সমন্বয় করা হয় নাই। কত টাকা? সেটা হচ্ছে 12,000 টাকা। যোগ করলে কত হয়?
39,000 টাকা। তাহলে এই জিনিসটা আগে সমন্বয় করা হয় নাই। আমরা জানি যে ক্রেডিট পাস বড় হলে লাভ হয়, ডেবিট পাস বড় হলে ক্ষতি হয়। তাহলে এটা কি বের হবে এখন? ক্ষতির অংশ। ক্ষতির অংশ কীভাবে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কে কী পাবে? কামাল, নাসির, এটা হচ্ছে কি মোর্শেদ। আর এরা বলেই দিছে তাদের ক্ষতির অংশের অনুপাত কত ছিল, সেটা বলে দিছে না আগে? সেটা বলে দিয়েছিল কত? 2:1। আর আমাদের টোটাল ক্ষতি হয়েছে কত টাকা? 39,000 টাকা। 39,000 টাকা যদি আমরা ভাগ করি, তাহলে কীভাবে ভাগ করে এখানে করি? 39,000 টাকা গুণ 5/2, আবার 39,000 টাকা 5/2, 5/1। তাহলে এটা হবে কি? 8টা কামালেরটা, পরেরটা হচ্ছে নাসিরেরটা, পরেরটা হচ্ছে মুর্শেদেরটা। তাহলে প্রথমে কামালের কত বের হলো? কামালের হচ্ছে 15,600। এরটা হচ্ছে 15,600, ওরটা হচ্ছে কত? 7,000। 7,000 কত বের হয়? 7,800। তাহলে টোটাল যোগফল হচ্ছে 39,000 টাকা, আর এদিক দিয়ে যোগফল হবে 39,000 টাকা। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টও শেষ। আমাদের 2 নম্বর কাজ ছিল কি? অংশীদারদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। সেটা আমরা করে ফেললাম। পরের যেটা কাজ ছিল সেটা হচ্ছে অংশীদারদের পুনঃসমন্বিত মূলধন হিসাব তৈরি করো। তাহলে আমরা পুনঃসমন্বিত মূলধন হিসাব তৈরি করব। আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের লেখা শেষ। আমরা পরেরটাতে যাই। এটা হচ্ছে করণীয় 3। এখন তাহলে আমরা করবো অংশীদারদের পুনঃসমন্বিত মূলধন হিসাব। কখনকার জন্য? 2013 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এটা হচ্ছে কি? তারিখ, বিবরণ, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা। প্রথমটা হচ্ছে কামাল, পরের জন হচ্ছে নাসির, পরের জন হচ্ছে মোর্শেদ, পরের জন হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, নাসির আর মোর্শেদ। ক্রেডিট, ডেবিট। এটা কত সালের জন্য ছিল? 2013 সালের ডিসেম্বর 31। এটাও 2013 সাল ডিসেম্বর 31। আমাদের এখন যে সমন্বয়গুলো করা ছিল
যেমন মূলধনের উত্তোলনের সুদ, উত্তোলন, লাভের অংশ, এগুলো আমাদের এখানে আনার দরকার নেই। আমরা এখন করবোটা কি, এখন আমরা ওই সমন্বয়টার পরে যেটা ব্যালেন্স দেওয়া ছিল, ব্যালেন্স বিডি যেটা দিয়েছিল সেটা লিখে আমরা কাজ করব। তাহলে ব্যালেন্স বিডি যেটা ছিল আগে প্রশ্নে দেওয়া ছিল সেটা হচ্ছে কত, প্রথম জনের ছিল ৭৯,০০০ টাকা, পরের জনের ছিল ৮৯,০০০ টাকা, পরের জন্য ছিল ৬৪,০০০ টাকা। এদিক দিয়ে আমাদের আর কি কি আছে, এরপরে ক্রেডিট পাশে যেগুলো আসছে সেগুলো আসবে কোন থেকে, অংশীদারদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যেগুলো এখানে আসার সেগুলো আসবো। তাহলে আমরা এখানে কি লিখবো, আগে লিখতাম কি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, এখন লিখবো কি অংশীদারদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, অথবা লিখবো সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। ওখান থেকে কি আসবে, ওখান থেকে মূলত আসবে কি দুইটা, একটা হচ্ছে কি মূলধনের সুদ, একটা হচ্ছে বেতন। কার বেতন, কামালের বেতন। কামালের বেতন কত টাকা, ১২,০০০ টাকা। মূলধনের সুদ কত ছিল, প্রথম জনের ছিল ৯,০০০ টাকা, পরের জনের ১০,০০০ টাকা, পরের জনের ৮,০০০ টাকা। আচ্ছা, এরপর ক্রেডিট পাশে ডেবিট পাশে কি কি আসবে, উত্তোলন, উত্তোলনের সুদগুলো আমরা আগে করে ফেলছি, এগুলো এখন আনার দরকার নেই। তাহলে আমরা এখন কি, সেটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। কি কি আসবে এখানে তাহলে ক্রেডিট পাশে, প্রথমে আসবে ক্ষতির অংশ। ক্ষতির অংশ কত টাকা ছিল, প্রথম জনের ছিল ১৫,৬০০, পরের জন্য ১৫,৬০০, পরের জন্য হচ্ছে ৭,৮০০। এ হচ্ছে ক্ষতির অংশ। প্রশ্নের মধ্যে আমাদের বলা দেওয়া ছিল, ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ওদের মূলধনটা ২,৪৩,০০০ টাকার মধ্যে সংরক্ষণ করবে, এটা বলা ছিল, এবং তারা সেটা রাখবে কি অনুপাতে, তাদের প্রারম্ভিক মূলধনের অনুপাত রাখবে বলছিল। তারা প্রারম্ভিক মূলধনের অনুপাতটা পাইছিলাম আমরা কত, ৯:১০:৮। তাহলে এই অনুপাতে তারা সেই মূলধনটা রাখবে। অর্থাৎ এখানে ব্যালেন্স সিডি যেটা বের হবে সেটা হবে কি এই অনুপাতে হবে, এই এবং যোগফলটা হবে এটা। তাহলে আমরা এটা থেকে এই অনুপাতটা বের করে এগুলো আমরা এখানে ব্যালেন্স সিডি নাম দিয়ে, ব্যালেন্স সিডি হবে কত, তাই এখানে লিখি ২০০০ ডিসেম্বরের ৩১ তারিখ ব্যালেন্স সিডি, আমরা আগে সেটা লিখে ফেলবো এবং সেটা করতে পাবো এখান থেকে। তাহলে এই তিনটার যোগফল কত, তিনটার যোগফল হচ্ছে কত, ২৭। তাহলে প্রথম জনের কত হবে, তাহলে এইটা, পরের জনের আসবে কত, ২৭/১০, পরের জনের আসবে ২৭/৮। তাহলে এখান থেকে যে ফলাফলটা পাবো সেটা আমরা লিখবো কোথায়, এখানে। প্রথম জনের কত বের হয়, প্রথম জনের বের হয় ৮১,০০০ টাকা, পরের জন্য কত বের হয়, পরের জন্য বের হয় হচ্ছে ৯০,০০০ টাকা, আর পরের জন্য বের হয় কত, ৭২,০০০ টাকা। আচ্ছা, এবার দেখো এই ব্যালেন্সটা রাখতে গিয়ে যদি কারো যদিও অতিরিক্ত চলে আসে, সে কী করবে, এখানে উত্তোলন করে নিবে। সেটা সে কী করে নিবে, উত্তোলন করে নিবে। কী নাম দিয়ে উত্তোলন করবে, নগদান হিসাব নাম দিয়ে উত্তোলন লিখে নিবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কখন উত্তোলন করবে, ডিসেম্বরের ৩১ তারিখে উত্তোলন করবে। তাহলে এখানে নগদান হিসাব নাম দিলাম। যদিও লাগে, না লাগলে আমরা মুছে ফেলবো। তো পরীক্ষা হলের মধ্যে এটা লেখার দরকার নেই, তোমরা যদি বুঝো তখন লিখবে। এটা আমি বোঝার সুবিধা আছে সেজন্য লিখলাম এখানে। উত্তোলন। আচ্ছা, এখানে দেখো আমাদের এখানে যোগ করলে কত হয়, ৭৯,০০০ টাকা যোগ ৯,০০০ টাকা যোগ করলে ৮৮,০০০ টাকা, ৮৮,০০০ টাকা যদি ১২,০০০ টাকা যোগ করি কত হয়, ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা থেকে যদিও আমি ১৫,৬০০ টাকা বাদ দিই কত হয়, ১,০০,০০০ টাকা থেকে যদি ১৫,৬০০ টাকা বাদ দিই হয় ৮৪,৪০০ টাকা। আমাদের লাগবে কত,
৮১,০০০ টাকা। তাহলে বেশি আছে কত টাকা? তাহলে আমাদের বেশি আছে, যেই টাকাটা বেশি আছে ৩,৪০০ টাকা বেশি আছে, সেটা আমরা উত্তোলন করে নিব। তাহলে এখানে যোগফল হচ্ছে কত? ১,০০,০০০ টাকা। এখানে যোগফল হচ্ছে ১,০০,০০০ টাকা। তাহলে আমাদের আসে কত টাকা? ৮৪,০০০ টাকা চলে আসতেছে। বেশি আসতেছে কত? ৩,৪০০ টাকা। আমরা এটা সেটা উত্তোলন করে নিলাম। এবার দেখো ৩,০০০ সাথে যদি ৩,৪০০ সাথে যদি ১৫,৬০০ যোগ করি কত হয়? ১৯,০০০ টাকা। ১৯,০০০ টাকার সাথে যদি আমরা ৮১,০০০ টাকা যোগ করি কত হয়? ১,০০,০০০ টাকা। আমরা এইভাবেই পরের কাজটাও করব। এবার আমি পরেরটাতে দেখবো, পরেরটাতে কত টাকা আছে এখানে? এখানে আছে ৮৯,০০০ টাকা, যোগ করলে কত হয়? ৯৯,০০০ টাকা। আর ৯৯,০০০ টাকা থেকে যদি আমরা ১৫,৬০০ বাদ দিই, তাহলে আমরা কি ৯০,০০০ টাকা পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমাদের টাকাটা শর্ট আছে। কত টাকা শর্ট আছে সেটা আমাদেরকে আনতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে তাহলে কী করতে হবে? প্রথমে আমরা এইটা যোগ করব। যেহেতু এদিকে যোগফলটা ছোটো হচ্ছে, এদিকটা বড় হচ্ছে, তাহলে আমরা প্রথমে এটা যোগফল করব। যোগ করলে কত হয়? এটা হচ্ছে ১,০৫,৬০০। কত হচ্ছে? ১,০৫,৬০০। আমরা এক পাশে এভাবে লিখে ফেললাম, এই দিয়ে ১,০৫,৬০০। একইভাবে আমরা এখানে নাম দিব, নাম দিয়ে হচ্ছে ৩১ ডিসেম্বর। এটা হচ্ছে কি? নগদান হিসাব। নাম দিয়ে অতিরিক্ত মূলধন, এটা অতিরিক্ত মূলধন নাম দিয়ে আনয়ন করতে হবে আমাদেরকে। তাহলে এবার এই ১,০৫,৬০০ থেকে এটা বাদ দিব। প্রথম কতটা বাদ দিব? ৯৯,০০০ টাকা বাদ দিব। বাদ দিলে কত হয়? ৬,৬০০ টাকা। এই ৬,৬০০ টাকা আমাদের শর্ট আছে, সেটা নিয়ে আসতে হবে। ৬,৬০০ টাকা নিয়ে আসলাম। ঠিক আছে, এরপর একটা দেখি কীভাবে। সেটা হচ্ছে এখানে আছে কত? ৭২,০০০ টাকা। এখানে আছে কত? ৭,৮০০। যোগ করলে কত হয়? যোগ করলে হয় ৭৯,৮০০ টাকা। ৭৯,৮০০ টাকা। কিন্তু এখানে কি ৭৯,৮০০ টাকা হচ্ছে? হচ্ছে না। ৬৪,০০০ টাকা, ৮,০০০ টাকা যোগ করলে কত হয়? যোগ করলে হয় কত হয়? যোগ করলে হয় ৭২,০০০ টাকা। ৭২ টাকা তাহলে শর্ট আছে, তাহলে আমরা আগে যোগ করে ফেলি একইভাবে আগের মতো। ৭,৯০০, সরি ৭৯,৮০০ টাকা। ৭৯,৮০০ টাকা লিখতে, তাহলে ৭৯,৮০০ টাকা লিখে ফেলি। ৭৯,৮০০ টাকা থেকে যদি এই ৬৪,০০০ এবং ৮,০০০ টাকা বিয়োগ করি, দুটো যোগফল হচ্ছে ৭২,০০০ টাকা। বিয়োগ করলে কত হয়? ৭,৮০০ টাকা। এই ৭,৮০০ টাকা তাকে কী করতে হবে? অতিরিক্ত মূলধন হিসেবে নগদ টাকা আনতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন বললাম যে কি, আমাদেরকে লাস্টে বলে দেবো যে প্রারম্ভিক মূলধন অনুপাতে মূলধন সংরক্ষণ করবে সিদ্ধান্ত নিল। সেই প্রারম্ভিক মূলধন অনুপাতে তারা মূলধন সংরক্ষণ করলো, এবং তাদেরকে যে বলা আছে, তাদেরকে যে বলা হলো যে তারা যদি সেটা করতে হয়, যেটা করণীয় সেটাই করবে। সেটা হচ্ছে কি, তাদের যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে সেটা নিয়ে যাবে, যদি টাকা শর্ট থাকে তাহলে তারা অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করবে। সেটা কি? আনয়ন করলো, অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন। মূলধন অতিরিক্ত মূলধন লিখে নিতে পারি। এই হচ্ছে আমাদের কাজ। এই করণীয় আমরা যে কাজটা করলাম, এই রাফটা তোমরা চাইলে এটা পরীক্ষার খাতার মধ্যে রাফ হিসেবে দেখা দিতে পারো। আমরা যে সব কাজ করেছি, যে আগে যে মুনাফার অংশ ভাগ করে দেখাইছিলাম, সেই কাজগুলো তোমরা রাফ করে দেখাইলে ভালো হয়, বুঝতে পরীক্ষা বুঝতে সুবিধা হবে যে তুমি অঙ্কটা ভালোভাবে বুঝছো। আজকে একটু পর্যন্ত আমাদের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা এখন বাসায় আছো, বাসায় থাকা মানে হচ্ছে আরও দায়িত্ব বেশি, নিজের দায়িত্ব অনেক বেশি পড়তে হয়। ক্লাসে যখন আসতা তখন তোমাদেরকে টিচাররা জিজ্ঞেস করতো এটা সেটা, কিন্তু এখন জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছে না। কিন্তু তোমাদেরকে নিজেকে নিজে জিজ্ঞেস করে নিজে নিজে জেনে নিতে হবে নিজের পড়াগুলো। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ তোমাদের পরীক্ষার সময় হয়তো সামনে আর বেশি দিন নাও পেতে পারো। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে।